নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল আলিপুর জেল মিউজিয়াম। কলকাতার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম এই আলিপুর জেল। এই জেল কত স্বাধীনতা সংগ্রামীদের রক্তে লেখা ইতিহাস বহন করে চলেছে, যেটা বর্তমানে একটি মিউজিয়াম রূপে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এটা 21 ফুট পাঁচিল দিয়ে ঘেরা এবং 15.2 একর জায়গা জুড়ে এটি বিস্তৃত। এটি সম্পূর্ণ ঘুরে দেখতে আপনাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে। এখন বলি এখানে আপনারা আসবেন কিভাবে। এই মিউজিয়ামের সবথেকে নিকটবর্তী মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক। সেখানে নেমে আপনারা হাজরা মোড় থেকে 10 টাকা অটো বা বাস ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারেন। যারা 4 চাকা বা বাইক নিয়ে আসবেন, এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। 2 চাকা ঘন্টায় 5 টাকা এবং 4 চাকা ঘন্টায় 10 টাকা। আমরা বাইক পার্কিং করে সোজা টিকিট কাউন্টারে চলে এলাম। টিকিট কাউন্টারের পাশে বিভিন্ন জিনিসের দোকান লাগানো আছে। এখানে টিকিটের মূল্য মাথাপিছু 30 টাকা করে। 3 বছরের নিচে এখানে কোনো টিকিট লাগে না। এই মিউজিয়ামটি খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার এটি সম্পূর্ণ বন্ধ থাকে। সন্ধ্যে 6:30 থেকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই সময়টি কিন্তু শীতকালে আবার পরিবর্তন করা হয়। প্রথমেই ঢুকেই আমাদের চোখে পড়ল একটি সুপ্রাচীন ঘণ্টা। এই ঘণ্টাটি ব্যবহার করা হতো কয়েদিদের কাজ শুরু বা কাজ শেষ হওয়ার সময়। সকালে ঘণ্টাটি বাজানো হতো কয়েদিদের ঘুম থেকে তোলার জন্য। ডান দিকে ঘুরলেই দেখতে পাবো একটি শহীদ স্মৃতিসৌধ। এই কারাগারে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের অত্যাচারে মৃত্যুবরণ করেছে, তাদের স্মরণেই এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। সামনেই এগোলে আপনারা এরকম একটি ম্যাপ পেয়ে যাবেন। এটি দেখে নেবেন বা একটি ছবি তুলে রেখে দেবেন, তাহলে আপনাদের ঘুরতে আরও সুবিধা হবে। ঢুকেই বাম দিকে আমরা চলে গিয়েছিলাম ফাঁসির মঞ্চের দিকে। ঢুকতেই সত্যি যেন গাটা কেমন ছমছম করে উঠল। আর ভিতরে যে গান চলছিল সেটা এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে জোড়া ফাঁসিও দেয়া হয়েছিল। 2004 সালে এখানে শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চ্যাটার্জির। ফাঁসি দেওয়ার পর শরীর ঝুলে থাকতো ফাঁসি মঞ্চের নিচেই তৈরি ঘরটিতে, যে ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়িও আছে, কিন্তু সেটি বর্তমানে কাঁচ দিয়ে সম্পূর্ণ সিল করা। ওই সিঁড়ি দিয়েই মৃত শরীর পরে বার করে আনা হতো। এখন দেখতে পাচ্ছেন সেই লিভার, যেটি টানলে ওপরের দরজাটি খুলে যেত এবং শরীর ফাঁসি অবস্থায় নিচে ঝুলে পড়ত। ফাঁসি মঞ্চের পিছনে যে সমস্ত সেলগুলি আছে, সেখানে অন্যান্য বিপ্লবীদের ভয় দেখানোর জন্য লাইভ ফাঁসি দেখানো হতো। এই জেলে যারা শহীদ হয়েছে তাদের নাম এখানে তালিকা করে রাখা আছে। পাশেই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা অটোপসি রুম বা শবদেহ পরীক্ষা নিরীক্ষার ঘর। ফাঁসি দেওয়ার পর মৃত্যু নিশ্চিত করতে এই ঘরেই পরীক্ষা নিরীক্ষা করা হতো। যদি কোনো কারণে ফাঁসি দেওয়া ব্যক্তি বেঁচেও যেত, তাহলে তার শিরা কেটে মৃত্যু নিশ্চিত করা হতো। পাশে এই যে নির্জন কক্ষটি দেখছেন, এখানে মৃত্যু সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আগের দিন এনে রাখা হতো। তাদের যদি কোনো শেষ ইচ্ছা থেকে থাকতো, তাহলে সেগুলো পূরণ করার চেষ্টা করা হতো। যদি কোনো খাবার খাওয়ার ইচ্ছা হতো, তাহলে সেগুলি দেয়া হতো। আর যারা হিন্দু সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, তাদেরকে গীতা পাঠও করানো হতো। এখন দেখছেন বিপ্লবী দীনেশ গুপ্তকে যে সেলের মধ্যে রাখা হয়েছিল, সেই সেলটি। এবার ফাঁসি মঞ্চের উল্টো দিকের কক্ষগুলিতে আমরা চলে যাব। এখন দেখছেন স্বাধীনতা সংগ্রামী ভূতপূর্ব প্রধানমন্ত্রী শ্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল। এবার সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে গেলাম। উপরে উঠেই প্রথম যে সেলটি আমাদের চোখে পড়ল, সেটি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল।
এখানে তিনি আইন অমান্য আন্দোলনের জন্য 1930-এর 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 8 মাস বন্দিদশা কাটিয়েছিলেন। এখন যার স্ট্যাচুটি দেখছেন সেটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ট্যাচু। তিনিও 1922 সালে 14ই ফেব্রুয়ারি থেকে 9ই আগস্ট এই কক্ষেই কাটিয়েছিলেন। এখন দেখছেন যতীন্দ্রমোহন সেনগুপ্তের কারাগার। তিনিও এই কারাগারেই বন্দিদশা কাটিয়েছিলেন। এখন আমরা ঢুকব ভারতের ভূতপূর্ব প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর কক্ষে। ঢুকেই বাঁদিকে দেখতে পাচ্ছি শ্রী জওহরলাল নেহরুর কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্ট্যাচু। তার বাবা যখন বন্দী ছিলেন সেই সময় তিনি এখানে দেখা করতে আসতেন এবং এই জায়গাতেই বসে তিনি সময় কাটাতেন। জওহরলাল নেহরুও আইন অমান্য আন্দোলনের জন্য 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিন এই কারাগারেই কাটিয়েছিলেন। নেহেরু কক্ষের অপর প্রান্তেই আছে লাইব্রেরি অ্যান্ড সেমিনার হল। এটি সেদিনকে বন্ধ ছিল, ওই জন্য আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। এখন যে সেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাধারণ কক্ষ। এখানে কম অপরাধমূলক অপরাধীদের জন্য এই সেলটি করা হয়েছিল। এখন আমরা 4 নম্বর সেলে ঢুকছি, যেটা পুলিশ মিউজিয়াম করা হচ্ছে। এই সেলটি আমাদের খুবই ইন্টারেস্টিং লেগেছে। এটি বিপ্লবী কানাইলাল দত্তের ব্যবহৃত রিভলভার। স্বাধীনতা সংগ্রামীরা সেই সময় যে সমস্ত বোমা ব্যবহার করত তারই পিতলের খোল এখন আপনারা দেখতে পাচ্ছেন। স্বাধীনতা সংগ্রামীরা কত রকম পন্থা অবলম্বন করতেন ইংরেজদের হত্যা করার জন্য তারই নিদর্শন এই বই বোমাটি। ইংরেজ লাট সাহেব কিংসফোর্টের বাড়িতে এই বোমাটি 1908 সালে পাঠানো হয়েছিল কিংসফোর্টকে হত্যা করার উদ্দেশ্যে। সময়ের সাথে সাথে আধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছিল, এগুলি তারই নিদর্শন। এই সেলটি ঘোরার জন্যে আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার, যেটা এই আলিপুর জেলের একদম কেন্দ্রে তৈরি করা হয়েছে। আমরা লোহার সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরে উঠে এলাম। এই ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ জেলে নজরদারি করা হতো। ব্রিটিশ শাসনকালে যে সমস্ত বিপ্লবীদের সাজা দ্বীপান্তর হতো, অর্থাৎ আন্দামানের সেলুলার জেলে যাদেরকে পাঠানো হতো, সেই সমস্ত বন্দীদেরই জীবনদশা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখন দেখব ঐতিহাসিক কারাকক্ষ, যেটা কোনো রকম সংস্কার করা ছাড়াই রাখা হয়েছে মানুষদের দেখানোর জন্য। এখানে এক বন্দী আর এক বন্দির চুল কেটে দিচ্ছে। এখানে দেখিয়েছে জানলার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে এই বন্দী। এখানে দেখতে পাচ্ছি একজন ইংরেজ পেরেক লাগানো চাবুক দিয়ে এক বন্দির ওপর কিভাবে অত্যাচার করছে। সে সময় বন্দীদের জীবনধারা, চিন্তা ভাবনা সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই সেলটার মধ্যে আমরাও যখন ঢুকি, সত্যি কথা বলতে আমাদেরও গা ছমছম করে উঠেছিল। প্রত্যেক স্ট্যাচুর কাছে সেন্সার লাগানো আছে। কোনো ব্যক্তি সেখানে গিয়ে দাঁড়ালেই তাদের রেকর্ডিং অটোমেটিক্যালি চালু হয়ে যায়। আমরা তো শুনেছি, আপনারাও শুনুন, আশা করি ভালো লাগবে। এখানে এক বন্দী আরেক বন্দীকে সান্ত্বনা দিচ্ছে। কিছু বন্দীরা এখানে লুকিয়ে চা করে সবাইকে ডাকছে চা খাওয়ার জন্য।
চা হয়ে গেছে রে, আয় না কেন? এখন আমরা ঢুকবো হসপিটাল বিল্ডিংয়ে, যেখানে সাজাপ্রাপ্ত বন্দীদের অসুস্থতার চিকিৎসা করানো হতো। নিচে এটা অ্যাওয়ার্ড রুম করা হয়েছে, বিভিন্ন রকম অ্যাওয়ার্ড এখানে রাখা আছে। এখানে একটি রুম পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বিশেষ মুহূর্তের কিছু ছবি ফ্রেমবন্দি করে রাখা হয়েছে এবং তার নিজস্ব লিখিত কিছু বইয়ের প্রদর্শনী করা হয়েছে। এই পিস্তল মডেলটি বিপ্লবী দীনেশ গুপ্তের ব্যবহার করা পিস্তলের অনুকরণে বানানো। এখন চলে এলাম দোতলায়। এই কক্ষটি বিভিন্ন সময় যে বিদ্রোহ হয়েছিল তারই কিছু প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এখন দেখতে পাচ্ছি সাঁওতাল বিদ্রোহের সিধু কানুকে, আর দেখতে পাচ্ছি কিছু মহাপুরুষের মূর্তি, যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম বসু এবং মাস্টারদা সূর্য সেন। আরেকটি কক্ষ দেখতে পাচ্ছি ঋষি অরবিন্দের জীবনকালের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে এবং তার লিখিত কিছু বইও এখানে আছে। ইংরেজদের বিরুদ্ধে শুধুমাত্র পুরুষরাই নয়, নারীরাও সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে বিপ্লব চালিয়ে গিয়েছিল। তাই সেই সমস্ত নারী শক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য আরেকটি কক্ষ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বীণা দাস, সুহাসিনী গাঙ্গুলির মতো বীরাঙ্গনা বিপ্লবীদের। হসপিটাল বিল্ডিংয়ের বাইরেই আছে বিভিন্ন খাবারের দোকান। এই মিউজিয়ামের মধ্যে কিন্তু বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ আছে, তাই আপনারা জলের বোতল ছাড়া অন্য কিছু আনলে এনারা কিন্তু বাইরেই জমা করে নেবে। আমরা এখানেই বসে একটু জলখাবার খেয়ে নিয়েছিলাম। হসপিটাল বিল্ডিংয়ের বাইরেই আছে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই প্রদর্শনীর টিকিট মূল্য কিন্তু আলাদা, এগুলো পার হেড 100 টাকা করে। এখানে বসার চেয়ার দেওয়া আছে, এখানেই বসে আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবেন। এর পাশেই আছে প্রদর্শনী কক্ষ। চলুন এবার প্রদর্শনী কক্ষের মধ্যে প্রবেশ করা যাক। প্রদর্শনী কক্ষের বাইরেই রাখা আছে স্বাধীন ভারতের কিছু মুদ্রা এবং দুর্গা মূর্তি। মানিকতলা বোমা বিস্ফোরণে ব্যবহৃত বোমার অনুকরণে এই মডেলটি তৈরি করা হয়েছে। এখন আমরা চলে এসেছি তাঁত কলে। ব্রিটিশরা বন্দীদের দিয়ে কিভাবে তাঁত বোনাতো তারই কিছু প্রতিকৃতি বা মডেল এখানে তৈরি করে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন এই বন্দীরা কেমন চরকায় সুতো কাটছে। এই বন্দীটি তাঁত মেশিনে সুতো দিয়ে তাঁত বুনছে। মেশিনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এখানে সযত্নে রাখা আছে। বন্দীদের রান্নার জন্য এখানেই উনুনের ব্যবস্থা করে রাখা আছে। বন্দীদের যাতে তাঁতকল থেকে বাইরে না বেরোতে হয় তার জন্যেই এখানে বাথরুমের বা শৌচালয়ের সুবন্দোবস্ত ছিল। আর এখানে দেখতে পাচ্ছি বন্দীদের স্নানের জন্য জলের চৌবাচ্চাও করে রাখা ছিল। বন্দীদের খাবার জলের জন্য এখানে একটি কলসিও রাখা আছে। ব্রিটিশ পিরিয়ডে এইভাবেই বন্দীদের ওপর অত্যাচার চালানো হতো।
ওয়াচ টাওয়ারের নিচেই তৈরি করা আছে আরেকটি মডেল, যেখানে দেখানো হয়েছে ব্রিটিশরা বিপ্লবীদের ওপর কীভাবে নির্মম অত্যাচার করত। তার পাশেই যে রুমটি আছে সেটা জেলের মধ্যে সকল বন্দীদের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে সেই জন্য এই কক্ষটি তৈরি করা হয়েছিল। মডেলটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিভাবে ওয়াচ টাওয়ারকে কেন্দ্র করে সম্পূর্ণ সেলগুলি তৈরি করা হয়েছে। এখন আমরা ঢুকব নজরুল কক্ষে। ঢুকতেই আমরা দেখতে পেলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি মডেল, যেটি কবিতা লিখতে ব্যস্ত। তাছাড়াও আপনারা দেখতে পাবেন কবির নিজের লেখা অনেক বই এবং দেয়ালের চারিদিকে লাগানো তার বিভিন্ন মুহূর্তের সুন্দর সুন্দর ফ্রেমবন্দি ছবি। আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে আপনারাও সময় বার করে একদিন চলে আসুন এই রকম অভিজ্ঞতা অর্জন করতে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।